আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। তৈরি পোশাক খাতে রপ্তানি আদেশ বৃদ্ধিতে স্বস্তিতে দেশের রপ্তানিকারকরা। অন্তর্বর্তী সরকারের ইমেজকে কৃতিত্ব দিলেও ব্যাংকিং জটিলতা, গ্যাস সংকট নিয়ে হতাশা। ধর্মীয় উগ্রবাদ চরমপন্থা দমনে ব্যর্থ হলে গণতন্ত্র হুমকিতে পড়বে, তারেক রহমানের সতর্কতা। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গড়ার প্রতিশ্রুতি। রাজধানীতে জাতীয় পার্টির ইফতার আয়োজনে হামলা, অন্তর্বর্তী সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, অভিযোগ জিএম কাদেরের। এবং প্রাচীন সভ্যতার দেশ মিশরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শার্ম আল শেখ বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় এক শহর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। তৈরি পোশাক খাতে রপ্তানি আদেশ আগের চেয়ে বেড়ে যাওয়ায় স্বস্তিতে আছেন বলে জানিয়েছেন দেশের রপ্তানিকারকরা। অন্তর্বর্তী সরকারের ইতিবাচক ইমেজ তৈরি পোশাক খাতের সক্ষমতাই এর কারণ বলে জানান তারা। তবে ব্যাংকিং জটিলতা, নিরবিচ্ছিন্ন গ্যাস না পাওয়া ও যৌক্তিক মূল্য না পাওয়ায় হতাশা আছে তাদের। মাসরুর শাকিলের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শুরুর দিকে তৈরি পোশাক খাতে কিছুটা অসন্তোষ থাকলেও পরে তা নিয়ন্ত্রণে চলে আসে। গত কয়েক মাসে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে রপ্তানি আদেশ বৃদ্ধির পাশাপাশি গত 7 মাসে একক বাজার যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 44%। ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে 10%-এর বেশি। ক্রেতাদের একটা আস্থা ফিরে আসছে আমাদের আরএমজির উপরে। আস্থা যখন ফিরে আসছে তখন আমাদের উচিত হবে এটাকে সাস্টেনেবলি ধরে রাখার জন্য। 44% গ্রোথ আমার এক মাসে হয়েছে, পরের মাসটাকেও কিন্তু আমরা সেম গ্রোথেই যেতে চাচ্ছি। এই সরকার প্রধানের একটা গ্রহণযোগ্যতা আছে গ্লোবালি, তার একটা ব্র্যান্ড ইমেজ আছে। 8 মাসে যে আমরা সমস্যা দিয়ে মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, সেই তুলনায় এই গ্রোথটা অত্যন্ত ভালো। এটাকে অ্যাপ্রিসিয়েবল একটা গ্রোথ আমরা মনে করি এবং সামনের দিনগুলোতেও কিন্তু আরও ভালো একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা এবং সুযোগ কিন্তু তৈরি হয়েছে। তবে এ সময় রপ্তানি আদেশ বাড়লেও রপ্তানি মূল্য নিয়ে হতাশা আছে ব্যাংকিং জটিলতা ও গ্যাস সংকট। প্রচুর ইনকোয়ারি, প্রচুর অর্ডার কিন্তু আছে, কিন্তু প্রাইসই মিলিতে পারছি না আমরা। তো এখন সামনে যে অর্ডার আমরা দেখতে পাচ্ছি, প্রচুর সুযোগ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই সুযোগগুলি কাজে লাগাবার জন্য আমাদের ইন্টারনালি যে প্রবলেমগুলি আছে এগুলি সলভ করা দরকার। গ্যাস আমরা রেগুলার পাচ্ছি না, আমরা যেটা বলছি নিরবিচ্ছিন্ন গ্যাস। আপনি যত সময় দেন, আপনি যদি আমাকে 4 ঘন্টা গ্যাস দেন, আপনি আমাকে কোয়ালিটি গ্যাস দেন। কারণ ডাইং মিলে যখন আপনি একটা জিনিস গ্যাসের প্রসেস করছেন, যদি মাঝে বন্ধ হয়ে যায় তাহলে এটার রিজেকশনটা অনেক বেশি আছে। ডেলিভারি প্রপার মতো দেওয়া যায় না, আমরা প্রতিযোগিতা বাজার থেকে হেরে যাব। তবে রপ্তানিকারকরা মনে করেন 2026 সালে এলডিসি থেকে উত্তরণে পুরোপুরি প্রস্তুত নয় তৈরি পোশাক খাত। এতে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণ করতে না পারলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। রাজধানীতে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় না করিয়ে নির্বাচনী সংস্কারেই বেশি গুরুত্ব দিতে হবে। নির্বাচনে জয়ী হলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে ঘোষণা দেন তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। তখনই সমাজ ব্যবস্থা অবক্ষয়গ্রস্ত। রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল। নতুন রাজনৈতিক দল সহ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যাদের নিয়ে যুগপৎ আন্দোলন করেছিল বিএনপি, সেই রাজনৈতিক দলের নেতারা ছিলেন ইফতার মাহফিলে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাম্প্রতিক সময়ে হঠাৎ করে অতীতের মতন দেশে পুনরায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ
গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। ইফতারের আগে এই বক্তব্যে নির্বাচনী সংস্কারে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোন উপদেষ্টা এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করবে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই। তারেক রহমান বলেন, গণতন্ত্রের জন্যই গণতন্ত্র সুসংহত রাখতেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার যত দ্রুত বিদায় নিবে ততই দেশের জন্য মঙ্গল হবে। রাজধানীর মিরপুরে জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলার প্রতিক্রিয়ায় জি এম কাদের বলেন, সরকার সব উগ্রপন্থীদের এক করে উদারপন্থীদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে রাজনীতি থেকে বের করে দিতে চাইছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। রাজধানীর মিরপুরের কাফরুলে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলে যোগ দেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুরুর পর অনুষ্ঠানে একদল যুবক হামলা চালায়। জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে পিছিয়ে যায় হামলাকারীরা। ধস্তাধস্তিতে 2 সাংবাদিক সহ 5 জন আহত হয়েছেন। হামলাকারীরা সাংবাদিকদের মোবাইলও কেড়ে নেয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী আসার পর আবার অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ঘটনার প্রতিক্রিয়ায় রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, অনিরাপদ পরিবেশ তৈরি করে দেশকে আগুনের মুখে ঠেলে দিচ্ছে সরকার। আমরা কেউ এখানে সেফ না। ওনাদের এখন উনি যেহেতু ওনারা পারছেন না, ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত। যদি অন্য কেউ পারে ভালো করে, তাহলে দেশের মানুষ একটা রক্ষা পাবে। এবং এই সরকার যে নির্বাচন করছেন, আমি মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা অকার্যকর সরকার। তাদের কোনো নিয়ন্ত্রণ কোনোখানে নেই। এখানে নির্বাচনের নামে একটা প্রহসন হবে। আর তারা তো তাদের যেমন সক্ষমতা নেই। সরকার নিরপেক্ষতা হারিয়েছে দাবি করে জি এম কাদেরের মন্তব্য, অকার্যকর সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না। ওনারা দেশকে বিভক্ত করছেন, দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, একজন আরেকজনের পিছু লাগিয়ে দিচ্ছেন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ঋণ দেওয়ার লোক খুঁজে পাচ্ছেন না জনতা ব্যাংকের কর্মকর্তারা। ঢাকা উত্তর এবং পশ্চিমের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বৈঠকে এমন কথা জানিয়েছেন কর্মকর্তারা। সামান্য ঋণের আশায় ব্যাংক থেকে ব্যাংকে ঘুরতে থাকা লাখো উদ্যোক্তার দেশে রাষ্ট্রের অন্যতম বড় ব্যাংকের কর্মকর্তাদের এমন দায়সারা আচরণে রীতিমতো ক্ষুব্ধ এবং বিরক্ত এমডি ডিএমডিরা। সহকর্মীদের উদ্দেশ্যে তাদের পরিষ্কার বার্তা, আমানত এবং ঋণ দেওয়ার লক্ষ্য পূরণে ব্যর্থদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রিজভি নওয়াজের রিপোর্ট। রাজধানীর সোনারগাঁও রোডে জনতা ব্যাংকের ঢাকা উত্তরের বিভাগীয় অফিসে 56টি শাখার ব্যবস্থাপকদের সম্মেলন। আমি খুব হতাশ হতেছি স্যার। ঢাকা নিয়ে আমার আগে বসা দরকার ছিল। ঢাকার অবস্থা তো জঘন্য অবস্থা। আমানত আনার দিকে সবার আগ্রহ থাকলেও নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে শাখা ব্যবস্থাপকদের অনাগ্রহ ছিল চোখে পড়ার মতো। 2024 সালে একটা ঋণ দিয়েছে 15 লাখ টাকা। না সেটাই 15 লাখ টাকা যদি একজন ডিজিএম দেয়, আপনার কয়জন? 30 জন মানুষ। 30 জন মানুষ কি করেন আপনি? ও আসে, ওদের মতো আসতেছে, যাইতেছে, গল্পগুজব করতেছে, এই তো চিত্র। চালানোর ক্ষেত্রে আপনার লোক ভালো আছে। হ্যাঁ, ভেরি গুড। ব্যবসায়িক ঋণ বা অন্য সিসি এগুলো আমাদের একটু কমই দেওয়া আছে। গুলশানে আপনি বিনিয়োগ করতে পারেন না, এই কথা আপনি বলবেন, আমি বিশ্বাস করব। এটা বলার কোনো সুযোগ নেই। 200 কোটি 250 কোটি ওটা ছাড়াও আছে রে ভাই। ছোট বিনিয়োগ আপনি ব্র্যাক ব্যাংকে যা দেখেন। ব্যাংকের এমডি বলেন, সরকারি ব্যাংক চাকরি যাবে না, কাজেই কোনো মতে দিন গুজার করে আর পার পাওয়া যাবে না। আমার রংপুরে একজন এজিএম নেই, ডিজিএম নেই। রাজশাহীতে আমার ডিজিএম নেই, ডিভিশনাল অফিস কোনো ডিজিএম নেই। তো রেডি হয়ে যান, ওই যে এই 6-7 জনের মধ্যে থেকে চলে যেতে হবে নিরিবিলি ভাবে। কোনোভাবে জাস্ট ওই যে ওয়ান টাইম এক্সিটের মতন বেরিয়ে যাওয়ার চিন্তায় আছে, সেই সুযোগ নাই। ওই যে বলছি না, তালিকা হইতেছে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে।
বেক্সিমকো, অ্যাননটেক্স, বিসমিল্লা গ্রুপ, ক্রিসেন্ট লেদারের মতো বড় ঋণে ব্যাপক লুটপাটে ধুঁকতে থাকা জনতা ব্যাংককে খাদের কিনার থেকে টেনে তুলতে দেশব্যাপী শাখা ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আইয়ে প্রচারিত দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম FLP অনুষ্ঠানের বিভিন্ন সিজনে অংশগ্রহণকারীকে নিয়ে মিলন মেলা হয়েছে। রাজধানীর গুলশান ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিয়েলিটি শো দ্য ফিউচার লিডার্স প্রোগ্রামের 4 সিজনের প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নিজেদের কর্মজীবন ও রিয়েলিটি শোর মাধ্যমে জীবনে নতুন পথ চলার কথা তুলে ধরেন। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। দেশে 2012 সালে প্রথমবারের মতো শুরু হয় ব্যবসা সংক্রান্ত বৃহৎ আকারের প্রতিযোগিতামূলক টিভি রিয়েলিটি শো দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম FLP ইন বিজনেস 2012-13। আয়োজনে ছিল ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই ও যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান দ্য ফিউচার লিডার্স লিমিটেড। দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা বিভাগের স্নাতক উত্তীর্ণদের নিয়ে শুরু হয় বিজনেস লিডারশিপ এবং এন্টারপ্রেনারশিপ সংক্রান্ত শিক্ষামূলক প্রতিযোগিতা। 2012 সালে শুরু হওয়া রিয়েলিটি শোটির 4টি সিজনে সফল আয়োজন হয়। এত বছর পর চ্যানেল আই প্রচারিত FLP অনুষ্ঠানের বিভিন্ন সিজনে অংশগ্রহণকারীদের নিয়ে রাজধানীর গুলশান ক্লাবে পূর্ণ মিলন মেলা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আমাদের একটা কনসার্ট আয়োজন করতে হয়েছে, আমাদের একটা প্রোডাক্টের প্রবলেম নিয়ে কাজ করতে হয়েছে, আমাদের কাস্টমারদের সাথে সরাসরি ডোর টু ডোর যে কথা বলতে হয়েছে। সো একটা প্রোগ্রাম যখন অ্যারেঞ্জ করি তখন যে প্রবলেমগুলো হয় সেটা একদম প্রবলেম অন দ্য স্পটে কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা আমাদের করতে হয়েছে। প্রোগ্রাম মেন্টর তাসলিম আহমেদ বলেন, বিভিন্ন টিভি চ্যানেলে অনেক ধরনের রিয়েলিটি শো রয়েছে, কিন্তু এই রিয়েলিটি শোটি ছিল একেবারে ব্যতিক্রম। প্রত্যেকটা ছেলে বা মেয়ে বিভিন্ন সিজনের তো এসছে না, এবং যাদের সাথে কথা বলছি সবাই স্ব ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি দে আর ভেরি সাকসেসফুল, ইম্প্যাক্ট রাখতে পেরেছে এই প্রোগ্রাম। দ্যাট ইজ দ্য বিউটি অফ ইট, অ্যান্ড আই এম সো প্রাউড অফ ইট, অ্যান্ড আই রিয়েলি থ্যাঙ্ক চ্যানেল আই ফর সাচ এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। ফিউচার লিডার্স অনুষ্ঠানটি আবার চালু করার আশা প্রকাশ করেন সবাই। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ মিশর দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত শার্ম আল শেখ শহর স্কুবা ডাইভিং আর স্নরকেলিং, অনুকূল পরিবেশ আর বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের জন্য সারা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ শহরটি। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। শান্তির শহর হিসেবে বিশেষ স্বীকৃতি পাওয়া শহর শার্ম আল শেখে। মিশরের শার্ম আল শেখ নিয়ে মোশাহিদ রনির রিপোর্ট। মিশরের সিনাই উপদ্বীপের বিখ্যাত শহর শার্ম আল শেখ। লোহিত সাগরের পাড়ে দীর্ঘ সমুদ্রতট, সুউচ্চ পাহাড়ের সারি আর চমৎকার আবহাওয়ার কারণে প্রতি বছর লাখো পর্যটকের আগমন ঘটে সেখানে। শহরের অদূরেই রাস মোহাম্মদ ন্যাশনাল পার্কে দেখা মিলবে সমুদ্র সৈকত, প্রবাল প্রাচীর ও বৈচিত্র্যময় বন্যপ্রাণী আর উদ্ভিদ সমৃদ্ধ ম্যানগ্রোভ বন। শহর জুড়ে হাজার হাজার মসজিদ ও ইসলামিক স্থাপনা রয়েছে। বেশিরভাগ মসজিদের নির্মাণশৈলী অত্যন্ত আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। শার্ম আল শেখের সবচেয়ে আকর্ষণীয় মসজিদ আল মুস্তফা। অটোমান এবং মামলুক স্থাপত্য নকশায় তৈরি মসজিদটি দেখতে অনেকটা দুর্গের মতো। প্রায় 3000 মুসল্লি এখানে একসাথে নামাজ আদায় করতে পারেন। ওল্ড টাউন মার্কেটের পাশে প্রায় 3000 বর্গমিটার আয়তনের আল সাহাবা শার্ম আল শেখের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। দৃষ্টিনন্দন মসজিদ ও ইসলাম প্রধান দেশ মিশর ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতি এবং সভ্যতার বাহক, যা সারা বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, মিশরের শার্ম আল শেখ নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10টা 15 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে।
সংবাদের রিপোর্ট জানিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে আজ শিলং যাচ্ছে বাংলাদেশ দল। ঢাকার মাঠে হামজা চৌধুরীর অনুশীলন। বিরতির পর আবারও অবঞ্চন। ঈদ ঘিরে পাইকারি ও খুচরা ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। প্রতি বছরের মতো এবারও দোকানে দোকানে নিত্য নতুন কাপড়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটের ব্যবসায়ীরা। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ প্রায় সব ধরনের কাপড় পাওয়া যায় এই বাজারে। তাই দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ও খুচরা ক্রেতাদের পদচারণায় এখন মুখরিত হয়ে উঠেছে বাজারটি। রমজানের 15 দিন আগে থেকেই পুরোদমে শুরু হয়ে যায় ঈদের বেচাকেনা। এইবার তুলনামূলক বেচাকেনা একটু কম, আরো সামনে এখন তো সময় আছে, আর মাত্র 15 দিনের মতো আছে বিক্রির টাইম। আমাদের পাইকারি সেল সুতা টুতা মানে গ্রেড কাপড়টা একটু বেশি, গ্রেড কাপড়টা মনে করেন বাজার আপনার আগে যা ছিল একটু বাজার এখন বেশি। পাইকারি ক্রেতারা বলছেন সাশ্রয়ী আর মানে ভালো হওয়ায় কাপড় কিনতে প্রতি সপ্তাহে ছুটে আসেন এই বাজারে। ইসলামপুর থেকেও আমি মাল কিনছি, ওখানে একটু কম মনে হচ্ছে, এই জন্য আসা। আলহামদুলিল্লাহ ভালো শুরু হয়েছে মাত্র আর কি 2 সপ্তাহ ধরে ভালো। এর আগে মোটামুটি রেগুলার যেভাবে নর্মাল চলছে ওইভাবে 2 সপ্তাহ ধরে ভালো হয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তায় বাজারে সিসি ক্যামেরা স্থাপন সহ পুলিশের সাথে পাহারাদারও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বণিক সমিতি। 24 ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করতেছে। পাইকার এবং যারা বিক্রেতা তাদের সুবিধার জন্য আমরা যতটুকু আমরা 50 টাকা করে বাজার রাখতে আমরা তাদের কোনো অসুবিধা না হয়। দেশের চলমান নানান সংকট ও উদ্বেগজনক পরিস্থিতির প্রভাব পড়েছে বাজারে। এবং আমি মনে করি যে একটা গণতান্ত্রিক সরকার যদি থাকে আগামী দিনে এই বাজারটা খুবই ভালো হবে। এবং ওভারঅল যদি আপনি সারা দেশেই তাকান তাহলে ব্যবসা বাণিজ্যের দিকটা কোন দিকে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা 5000-এরও বেশি। সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার 3 দিন বেচাকেনা হয় এখানে। ঈদকে ঘিরে প্রতি হাটে 5000 কোটি টাকার পণ্য বিক্রি হয় বলে জানিয়েছে বণিক সমিতি। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা হয়েছে। বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে এই সভা হয়। সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অস্ট্রেলিয়ায় ড্রেনেজ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ডক্টর আবদুল্লাহ আল মামুন, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম, সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মোহাম্মদ শামসিদ তাবরিজ, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার সহ অন্যরা। আন্দোলন করেছে খাল নিয়ে যারা অ্যানালাইসিস করেছে, আমি প্রথমে আমার শাহরিয়ার খালেদ সাহেব, ওনাকে আমি এখানে ইনভাইট করলাম যে ওনার থেকে আমি কিছু তথ্য আমি নিলাম, যেহেতু চাকতাই খাল নিয়ে উনি দীর্ঘদিন আন্দোলন করেছে, একদম সে 86-87 সাল থেকে। তো ওনার অ্যাডভাইস অনুযায়ী আমরা শুনলাম যে ডক্টর মামুন, হি ইজ ভেরি এক্সপেরিয়েন্সড অ্যাবাউট দ্যাট। উনি যে আজকে চট্টগ্রামের জন্য আজকে যে উনি একটা রিকমেন্ডেশন করেছেন, আজকে আমি বলি আজকে এই যে উনি রিকমেন্ডেশন 17 দিনে যেটা করেছেন, এটা এখন মন্ত্রণালয় থেকে সবাইকে পাঠানো হচ্ছে ওই রিকমেন্ডেশন। ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে দ্বিপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ সহ 20 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আর পদবঞ্চিত নেতাকর্মীরা। এই ঘটনায় দুপুরের পর থেকে নতুন বাজার এলাকায় দুটি পক্ষ অবস্থান নেয়। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস কর্মকার জানান, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এবারে কৃষি সংবাদ।
সিলেটে টমেটো বীজ নিয়ে প্রতারণার শিকার হয়েছেন কৃষক। ভেজাল বীজের কারণে ফলন ভালো না হওয়ায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। বীজ প্রতারণা উপজেলা প্রশাসনের তদন্তে প্রমাণিত হওয়ার পরও কোনো ধরনের ক্ষতিপূরণ পাননি তারা। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির রিপোর্ট। সিলেট সদর উপজেলার হাটখোলা সহ আশপাশের ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক কৃষক টমেটোর বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন। এখন আমরা গিয়া অন্যান্যর তুলনায় দেখা গেছে আমরা এখন বর্তমান সময়ে গিয়া আমরা খরচর টাকাটা উঠাইয়া নিয়ে বাড়ি দিতে পারছি না। মালও কম দামও নাই, আমি তো এবার আমার অবস্থা ভালো নাই, আমি তো চলতাম বাইরে নাই গিয়া। নেওয়ার পরে অনেক কাস্টমারের কাছ থেকে অভিযোগ আসতেছে যে আপনি রাজা বলে দিলেন কিন্তু ওইটা তো রাজা দেখা যাচ্ছে না। এবং আমি তারপরে সরজমিনে মাঠে গিয়ে দেখছি, দেখার পরে যেটা উপলব্ধি করতেছি এবং ওই জাতটা হইল রাজা শেপের না অন্য শেপের। টমেটোর বীজের এই প্রতারণার বিষয়টি মাঠ পর্যায়ে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায় কৃষি সংশ্লিষ্টরা। বীজ নিয়ে যদি প্রতারিত হয় তাকে উপযুক্ত যে শাস্তি আছে প্রশাসনিকের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব এবং কৃষকদেরকেও এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাই। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে কৃষি ডিপার্টমেন্ট সবসময় আছে এবং ভবিষ্যতে থাকবো। আমরা সরজমিন তদন্ত করেছি কৃষকদের অভিযোগের ভিত্তিতে এবং আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। বীজ নিয়ে যারা প্রতারণা করে কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই দাবি কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। রমজান মাসে প্রায় পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকত। বন্ধ রয়েছে হোটেল, মোটেল জোন ও সাগর পাড়ের পর্যটন কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান। রমজানের পর পর্যটন এলাকা আবারও জমে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নুরুল আলমের ভিডিও চিত্রে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। অসীম সমুদ্র, নীল জলরাশি আর পাহাড়ের সৌন্দর্যের হাতছানিতে দেশ বিদেশের হাজারো পর্যটকের আগমন ঘটে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তবে রমজানে সমুদ্র সৈকতে পর্যটক কম থাকায় হোটেল, মোটেল জোনের সড়কে নেই যানজট। সৈকতের নির্জনতায় নির্মল বাতাস আর প্রকৃতির সৌন্দর্য উপভোগে ছুটে আসছেন কেউ কেউ। ফ্যামিলির সাথে উপভোগ করার মতো সময় আর কি, ফাঁকা সমুদ্র উপভোগ করতে পারছি, বাতাস, ওয়েদারটাও খুব সুন্দর। এই সময় ফ্যামিলিদেরকে নিয়ে এনজয় করাটাই অনেক বেশি সুন্দর লাগে। আমরা সেফ ফিল করতেছি, অত্যন্ত ভালো, আমরা সন্তুষ্ট। হোটেল তো পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু খাবার দাবার পাইতে খুবই কষ্ট হয়। 27 জন লাইফগার্ড আছি, আমাদের কয়েকজন ভলান্টিয়ার ইনপুট করতে হবে এবং আমাদের প্ল্যানিংটা কি আমরা ওই লক্ষ্য নিয়ে রমজান মাসে মূলত আমরা আলোচনা করি এবং বিচে যেই অল্প সংখ্যক পর্যটক আছে তাদেরও নিরাপত্তা দিই। পর্যটক না থাকায় বন্ধ রয়েছে হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট। এতে বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা। রোজা রেখে আমরা যদি পকেট খরচ পাই ওইটা নিয়ে আমরা বাসায় চলে যাই। 500 টাকা হেঁটে তো বাজার খরচ হচ্ছে না এখন। অন্যান্য বছরের তুলনায় রমজানের আগে প্রচুর পরিমাণ ব্যবসা হয়েছে। রমজানের পরেও আমাদের ঈদের থেকে প্রচুর পরিমাণ ব্যবসা হবে বলে আমরা আশা করতেছি এবং সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। পর্যটকদের পদভারে সমুদ্র সৈকত সহ কক্সবাজারের পর্যটন স্পটগুলো আবারও প্রাণবন্ধ হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই সৈকতে এখন পর্যটক নেই। দীর্ঘ 1 মাসের রমজানের ছুটি। এই সময়ে এখানকার প্রাণ প্রকৃতিগুলো আবার পূর্বের জায়গায় ফিরে আসবে এবং রমজানের পর আবার জমজমাট হয়ে উঠবে এই পর্যটন নগরী কক্সবাজার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে অনুশীলন করেছেন হামজা চৌধুরী। দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করা হামজা জামাল ভূঁইয়া তারেক কাজীর মতো ইউরোপিয়ান ফুটবলারদের লাল সবুজ জার্সিতে অন্তর্ভুক্তির বিষয়টি ধারাবাহিকতা বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। ওদিকে সৌদি থেকে ইতালি ফিরে যাওয়ায় ফাহমিদুলের এখনও সুযোগ রয়েছে জাতীয় দলে খেলার। ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে আজ সকাল 9টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আদিল আহমেদ শানের রিপোর্ট। কিংস অ্যারেনায় এ যেন নতুন কিংয়ের আগমন। ক্লোজ ডোর অনুশীলনের বাধা ডিঙিয়ে নির্ধারিত কিছু সমর্থক সুযোগ পেয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অনুশীলন দেখার। উচ্ছ্বসিত সমর্থকদের উল্লাসই বলে দেয় দেশের ফুটবলের পালে নতুন হাওয়া যোগ করেছেন তিনি। ইউরোপিয়ান ধাঁচে খেললেও বাংলাদেশের অনুশীলনে সবার সঙ্গেই মানিয়ে নিতে দেখা গেল ফুটবলের নতুন ক্রেজ হামজাকে।
মিডফিল্ডার হলেও ঢাকায় একদিনের অনুশীলনের আগে হামজার পজিশন ও জার্সি নম্বর চূড়ান্ত করতে পারেনি কোচ হাভিয়ের ক্যাব্রেরা ও ম্যানেজমেন্ট। অধিনায়ক জামাল ভুঁইয়া ও তারেক কাজীর মতো ফুটবলারদের পথ ধরেই এসছেন হামজা, তবে অন্য ফুটবলারদের খাটো করে দেখতে নারাজ বাফুফের সভাপতি। আগে আমাদের জামাল ভুঁইয়া মতো প্রবাসী বাংলাদেশি ছিল, তারপরে তারেক কাজী আসলেন, তারপর অনেক ইন্টারেস্টেড পার্টি আসলেন, বাট ফাইনালি হামজা যোগ দিলেন। তো আমি মনে করি অল 23 প্লেয়ার্স আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমাদের স্কোয়াড হলো 23 জনের, একজন দিয়ে টিম খেলা যাবে না। তো আমরা কিন্তু 23টা প্লেয়ারকে ব্যাপারে কিন্তু ইকুয়াল গুরুত্বের সাথে আমরা দেখছি। এদিকে ইটালিয়ান প্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুলের ফিরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। বাফুফের সভাপতি জানিয়েছেন ফাহমিদুলের এখনো সুযোগ রয়েছে বাংলাদেশ দলে খেলার। এবারের জন্য আমাদের একজন প্লেয়ার ফাহমিদুল চান্স পায়নি, বাট ও একটা প্রমিসিং প্লেয়ার, ও ডেফিনেটলি তার এজও আছে দলকে দেওয়ার মতো। আর আমাদের অনেকগুলি খেলা আছে এই বছরে, ইনক্লুডিং সাফ। সো অতগুলি ম্যাচ যদি আমরা চিন্তা করি, আমাদের কিন্তু মোটামুটি অল 30 জন স্কোয়াডকেই লাগবে। 25 মার্চ মেঘালয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে আরও 5 দিন প্রস্তুতির সুযোগ পাবে হামজা চৌধুরীর বাংলাদেশ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। ইংলিশ ক্লাব ফুটবলে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীর জাতীয় দলের হয়ে খেলতে আসার খবরে বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে চলছে তুমুল উন্মাদনা। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। বুধবার দুপুরে হামজা চৌধুরী বাফুফে সভাপতি তাবিদ আওয়ালকে সঙ্গে নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে তার অফিসে দেখা করেন। ক্রীড়া উপদেষ্টা হামজাকে শুভেচ্ছা জানান। ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বাগত জানিয়ে বলেছেন, হামজার আগমনে বাংলাদেশের ফুটবলের হারানো রোমাঞ্চ ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজাকে স্বাগত ও ফুটবল দলকে শুভকামনা জানিয়ে পোস্ট দিয়েছেন ক্রিকেট তারকা রিশাদ হোসেন। ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, আর্জেন্টিনার মেসির মতোই বাংলাদেশের ফুটবলে উজ্জ্বল তারকা হামজা চৌধুরী। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তৈরি পোশাক খাতে রপ্তানি আদেশ বৃদ্ধিতে স্বস্তিতে দেশের রপ্তানিকারকরা। অন্তর্বর্তী সরকারের ইমেজকে কৃতিত্ব দিলেও ব্যাংকিং জটিলতা, গ্যাস সংকট নিয়ে হতাশা। ধর্মীয় উগ্রবাদ, চরমপন্থা দমনে ব্যর্থ হলে গণতন্ত্র হুমকিতে পড়বে। তারেক রহমানের সতর্কতা, ক্ষমতায় গেলে জাতীয় সরকার গড়ার প্রতিশ্রুতি। রাজধানীতে জাতীয় পার্টির ইফতার আয়োজনে হামলা, অন্তর্বর্তী সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, অভিযোগ জিএম কাদেরের। এবং প্রাচীন সভ্যতার দেশ মিশরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র শার্ম আল শেখ, বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় এক শহর। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।